বাংলা স্ফিয়ারে রাত্রি 9টায় আমার দর্শকদের শুভ নববর্ষ জানিয়ে নববর্ষের একটা উপহার হিসেবে এমন একজন ব্যক্তিকে আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি, যাকে সচরাচর হয়তো আপনারা দেখতে পান না, বা দেখতে পেলেও ওই টেলিভিশনের হয় দাঁড়িয়ে থাকা ডিবেট নয় বসে থাকা ডিবেটে তিনি হারিয়ে যান। কিন্তু তিনি ঠিক ভিড়ে থাকার মানুষ বলে আমি মনে করি না। তিনি এমনিতে বিজ্ঞানী, কিন্তু তার যে পরিচয় আমি তাকে এখানে ডেকেছি সেটা হলো তিনি এ রাজ্যের সহ ক্ষেত্র প্রচার প্রমুখ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের, এবং যেহেতু তিনি বহুদিন ধরে এই সংঘের সঙ্গে জড়িত আছেন, অতএব ওর চেহারা দেখলে মনে হতে পারে যে একটা তো ক্ষেত্র মানে তো গোটা রাজ্য, তাই না? ক্ষেত্র মানে বাংলা, হ্যাঁ, উড়িষ্যা, আন্দামান নিকোবর আর সিকিম, 4টে। তো ভাষার অসুবিধা হয় না? হিন্দিতেই কথা বলতে হয়। আন্দামানে তো হিন্দি চলে, আন্দামানে বাংলাও চলে। বাংলা গ্রাম আন্দামান থাকে, বাংলাই চলে। হ্যাঁ, তো যাই হোক, আমি ওকে প্রশ্ন করবো। আপনাদেরও আমি জানি অনেক কৌতূহল আছে। প্রথমেই আমি জিষ্ণু আপনাকে একটা কথা স্মরণ করাই। আমার স্মৃতিশক্তিটা মাঝে মাঝে ভেসে ওঠে আর মাঝে মাঝে ডিমেনশিয়া হয়। আমার মনে আছে যে 2021 সালের ভোটের আগে যখন আমি প্রথম সাহা ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্সে গেছিলাম, তখন I found you very excited about a change of regime in West Bengal. And you are not alone যে এটা ভেবেছিল। আপকি বার 200 পার, এসব এটাই ছিল স্লোগান প্রধানত। সে যাই হোক, বাট ইট এন্ডেড ইন এ রুড অ্যাওয়েকেনিং। ঠিক আছে, তো what are the lessons that you people have learned from this overestimation of your strength and the actual reality? রাজনীতির কথাটা, রাজনীতি যারা করছেন, আমাদেরও স্বয়ংসেবকেরা রাজনীতি করেন, তারা ঠিকঠাক বলতে পারবেন না, আমি খুব সঠিকভাবে বলতে পারবো না। কিন্তু একটা জিনিস যেটা আপনি সেই সময় দেখেছিলেন, যে এই একটা হতাশা, এই দুর্নীতি, তার থেকে মুক্তির জন্য মনে একটা ইচ্ছে ছিল। আজকেও যখন বাঙালির অস্তিত্বটাই বিপন্ন, পূর্ব বাংলা পশ্চিম বাংলা সবকিছু মিলিয়ে বাঙালির অস্তিত্বটাই বিপন্ন এরকম জায়গায়, আর এই দুর্নীতি, যে ছেলেমেয়েরা লেখাপড়া শিখছে, পড়াশোনা শিখে একটা চাকরি পাওয়ার জন্য করছে, 26,000 বাড়িতে আজকে দুঃখের পরিবেশ আজকে নববর্ষের দিনে। তাই মুক্তির তো একটা ইচ্ছে সামাজিকভাবেই প্রয়োজন। সেই সময় রাজনৈতিকভাবে কি হয়েছিল সেটা রাজনীতি যারা করেন তারা ভালো বলতে পারবেন, কিন্তু সেদিনকেও সাধারণ মানুষ চেয়েছিলেন একটা পরিবর্তন হওয়ার। আজকে সাধারণ মানুষ একান্তভাবে চাইছে এই পাপের থেকে মুক্তি পাওয়ার জন্য। না, এটা ঠিকই যে আপনি দৈনন্দিনভাবে রাজনীতি করেন, কিন্তু রাজনীতি সম্পর্কে তো সবসময় করতে হয় না। আমিও তো করি না, তাহলে আমার তো কোনো রাইটই নেই কথা বলার। সুতরাং একটা তো দৃষ্টিভঙ্গি থাকে। ঠিক, আমি পশ্চিমবঙ্গের পরিপ্রেক্ষিতে আসছি। আপনি যখন বলছেন যে বাঙালির অস্তিত্ব মানে অস্তিত্ব বিপন্ন, তখন কি আপনি হিন্দু বাঙালির কথা বলছেন না অলসো মুসলিম বাঙালি? বাংলাদেশ থেকে যদি হিন্দু বাঙালি না থাকে, তাহলে বাংলাদেশটা আর আফগানিস্তানের মধ্যে কিছু পার্থক্য থাকবে না। তাই বাঙালির অস্তিত্বের সঙ্গে হিন্দু বাঙালিটা ওতপ্রোতভাবে যুক্ত। মানে আজকে হয়তো পরিবর্তিত হয়েছে। যখন শ্রীকান্ত লেখা হয়েছিল, শরৎচন্দ্র লিখেছিলেন একেবারে প্রথম, শ্রীকান্তের প্রথম পর্বে,
যে বাঙালি এবং মুসলমানদের মধ্যে ফুটবল ম্যাচ হচ্ছে, তখন বাঙালি বলতে হিন্দু বাঙালি বুঝতো, আজকে তা বোঝে না। কিন্তু যদি বাঙালি হিন্দু একদম না থাকে, তাহলে বাংলাদেশ আর আফগানিস্তানের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। তাই বাঙালি হিন্দুর টিকে থাকাটা বাঙালির অস্তিত্বের সঙ্গেও ওতপ্রোতভাবে যুক্ত। কিন্তু এখানে তো এখনো পর্যন্ত 10 কোটির মধ্যে হিন্দুরা 6.5 কোটি হ্যাঁ। বাই এ কনজারভেটিভ এস্টিমেট। হ্যাঁ। তো এখানে নিউমেরিক্যালি অন্তত বিপন্নতা বোধ করার কোনো কারণ আছে কি? সাংঘাতিক ভাবে আছে। কিভাবে? যেমন ধরুন, মানে দেয়ার আর ডিস্ট্রিক্ট ওয়াইজ ভ্যারিয়েশন। ডিস্ট্রিক্ট ওয়াইড ভ্যারিয়েশন তো আছে, কিন্তু সামগ্রিকভাবে যদি আপনি বাংলাদেশের টা দেখেন, যে ধরুন নেহেরু লিয়াকত চুক্তি হয়ে গেছে, যারা যারা ভেবেছেন এখানে চলে আসবেন চলে এসেছেন। ওখানে আশা করা হয়েছিল যে ওদেশের মানুষ ভালো থাকবেন, এদেশের মানুষও ভালো থাকবেন। তখনও 24% ছিল বাঙালি হিন্দু। 21 যাই হোক, যাই হোক। হ্যাঁ, আজকে 8%। এই যে লাগাতার অত্যাচার, মানে প্রত্যেকটা দশকে দশকে অত্যাচার, ঠিক সেই অত্যাচারই কিন্তু পশ্চিমবাংলায় আজকে দেখা যাচ্ছে। তাই যেটা মনে করছেন যে পশ্চিমবাংলাতে এই অবস্থা আছে, তার থেকে বাঙালি হিন্দু অস্তিত্ব বিপন্ন কেন বলছি, তার কারণটা বাংলাদেশ আমাদের চোখের সামনে, মানে পূর্ব বাংলা আমাদের চোখের সামনে আমরা দেখতে পেয়েছি। যে প্যাটার্নে পূর্ব বাংলা হিন্দু শূন্য হয়েছে, এক্স্যাক্টলি সেই প্যাটার্নটাই আজকে পশ্চিমবাংলায় দেখা যাচ্ছে। মানে এটা কি মুসলিম মেজরিটি ডিস্ট্রিক্ট গুলোর ক্ষেত্রে যতটা সত্যি, মুসলিম মাইনরিটি ডিস্ট্রিক্ট গুলোর ক্ষেত্রে অবশ্যই ততটা সত্যি নয়। ডিপেন্ডস। যেমন ধরুন পুরুলিয়াতে হিন্দু বিপন্ন নয়, নয়, পুরুলিয়াতে বাঁকুড়ায় নয়। নয়, কিন্তু প্যাটার্ন আলাদা। মানে এগেন যেটা যেন মনে হয় যে কেউ একটা প্ল্যান করে করছেন। পুরুলিয়ার ধরুন সাঁওতাল পরিবারের সেখানে বিয়ে করে তাদের জমি দখল করা, বহু জায়গায় একরের পর একরের জমির মধ্যে সেখানে ক্রাশার লাগানো হয়েছে, মালিক সাঁওতাল নয়। কারণ সাঁওতাল মানে তপশিলি উপজাতি ছাড়া কেউ জমি পাবে না। তাই যে স্ত্রীকে বিয়ে করছে সে তপশিলি উপজাতি। তাই এটা একটা প্যাটার্ন। ঠিক তেমনই আপনি এখনই যেটা বললেন, ধরুন তপশিলি জাতির যারা, যে উত্তর 24 পরগনার বাগদা থেকে দক্ষিণ 24 পরগনার গোসাবা পর্যন্ত 11টা অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, এর মধ্যে 8টা রিজার্ভ, একটা শিডিউল ট্রাইব তপশিলি উপজাতি, আর বাকি সবকটা 7টা জাতির জন্য। কিন্তু আপনি যদি ওই রাস্তা দিয়ে আসেন, মানে ওই চৈতল পার হয়ে বাসন্তী ট্যাং রোড হয়ে গোসাবা পর্যন্ত যান, দুধারে তপশিলি জাতির মানুষকে এখন আর দেখতে পাবেন না। মানে ওখানে সরকারি জমি, পিডব্লিউডি জমি, যেটুকু জমি যেটা, তার মধ্যে আমি যে কাউকে বলছি একবার গিয়ে দেখুন। এই যে প্যাটার্নটা, সেটা যেখানে হিন্দু তথাকথিতভাবে এখনো সংখ্যায় বেশি আছে, সেটাতেও ক্ষেত্রে সত্যি যে সীমান্তবর্তী জায়গাগুলোর মধ্যে গ্রাম, জিপি, সেগুলো হিন্দু শূন্য হয়ে যাচ্ছে। আবার পুরুলিয়া বাঁকুড়ার ক্ষেত্রে আপনি যেটা বললেন সেটা অন্য প্যাটার্ন। সবকিছু মিলিয়ে বাঙালি হিন্দু সত্যি বিপদ। তাহলে আপনি বলতে চাইছেন যে দেয়ার ইজ এ গ্র্যান্ডয়েজ ডিজাইন বিহাইন্ড ইসলামাইজেশন অফ ওয়েস্ট বেঙ্গল। ইয়েস। ইজ ইট হোয়াট ইউ ওয়ান্ট টু সে? এবং তার সঙ্গে ক্যান ইউ এক্সপ্লেইন হোয়াই ইউ আর সেইং দিস? হ্যাঁ, দেখুন, কিছু কিছু সময়ে এক একটা রাজনৈতিক শক্তির কিছু লোভ থাকে। যেমন ধরুন বাম ফ্রন্টের সময় তাদের লোভ ছিল যে পূর্ব বাংলা থেকে মুসলমান রা এখানে যদি অনুপ্রবেশকারীরা আসে, তারা তাদের শিওর ভোট ব্যাংক। মানে আজকের মাননীয় মুখ্যমন্ত্রী একবার সেই দুটো দিকের কাগজ নিয়ে গিয়ে দেখানোর চেষ্টা করেছিলেন। উনি দেখানোর চেষ্টা করেছিলেন ওপারেও নাম আছে এপারেও নাম আছে। তাই তার উদ্দেশ্য কি ছিল? তাদের যখন মহারাষ্ট্রের পুলিশ ধরে নিয়ে আসছিল, তখন এখানে উলুবেড়িয়াতে ট্রেন দাঁড় করিয়ে ছিনতাই করে নেওয়া হয়েছিল। উদ্দেশ্য কি ছিল? উদ্দেশ্য ছিল যে এখানে ভোট ব্যাংক বাড়ানো। তার ফলে কি হলো? শাকিল আহমেদের মতো এলিমেন্ট এখানে চলে এলো। যদি খাগড়াগড়ের বিস্ফোরণের কথা দেখেন, ওই শাকিল আহমেদ কিন্তু বামফ্রন্টের সময়ই ভোটার কার্ড পেয়েছে নদিয়া থেকে ভোটার কার্ড পাওয়ার পরে ও ওই মাদ্রাসাগুলোতে ঘুরে 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 স্লিপার সেল তৈরি করলো, করার পরে ইম্প্রোভাইজ এক্সপ্লোসিভ ডিভাইস তৈরি করার সাধনা করলো। তাই ওর শাকিল আহমেদের যে প্ল্যান আছে, বামফ্রন্টের প্ল্যান দুটো এক ছিল না। বামফ্রন্ট শুধুমাত্র ভোটই চেয়েছিল, আর একটুখানি মস্তান থাকবে,
বুথগুলো দখল করবে, মারপিট করবে। কিন্তু শাকিল আহমেদ অন্য প্ল্যান নিয়ে এসেছিল। আজকেও যেটা হচ্ছে যে তৃণমূল কংগ্রেস এখানে যে ক্ষমতাশীল দল, তারা সহজে ভোট নেওয়ার জন্য, ধরুন 21-এর ভোটের কথা বললেন, তারপরে 62টা মানুষের প্রাণ নিয়েছে। তো 62 জন রাজনৈতিক কর্মী কোনো একটা অ্যাসেম্বলি ইলেকশন, একটা বিধানসভা ভোটের পরে খুন হয়েছে। আপনি বিগত 30 বছরে ভারতবর্ষের অন্য কোন রাজ্যে দেখান তো, যে কোনো একটা রাজ্যে। কোনো রাজ্যে হয় না, বাট পশ্চিমবঙ্গে প্রায় হয়। এর আগের পঞ্চায়েত ইকুয়ালি। একদম একদম একদম। এবং সেক্ষেত্রে হয়তো এই যাদেরকে ব্যবহার করা হচ্ছে, যে মুসলিম অনুপ্রবেশকারী আসছে, অনেক ক্ষেত্রে বলছে রোহিঙ্গাও আসছে, তাদেরকে ওইখানে ব্যবহার করা হচ্ছে। এবং ব্যবহার করার জন্য সে কি করতে পারছে, যে শিক্ষা কেলেঙ্কারির জন্য যেমন টাকা লুট করেছে, অন্যান্য জায়গায় লুট করেছে। এই যারা এই প্ল্যানিং এর মধ্যে আছেন, তাদের উদ্দেশ্য ইসলামাইজেশন নয়, তাদের উদ্দেশ্য লুট করা, তাদের উদ্দেশ্য নীতিহীন ভোগের ইচ্ছে, আর কিছু নেই। কিন্তু তার ফলে যেটা হচ্ছে, পশ্চিমবাংলা থেকে হিন্দুর অস্তিত্ব বিপন্ন হচ্ছে, এটাই অস্তিত্ব বিপন্ন আমি যখন বলি তখন দুটো ঘটনা, দুটো কথা মনে পড়ে। একটা হচ্ছে আমরা যে কারণে আমার বাপ ঠাকুরদা পূর্ববঙ্গ থেকে চলে এসেছিল, অর্থাৎ নিরাপত্তার ইস্যু, সেটাই হচ্ছে সবচেয়ে ক্রিটিক্যাল ফ্যাক্টর অফ মাস মাইগ্রেশন। ঠিক। ইতিহাসেও তাই দেখা যায়। জার্মানি থেকে জুরা গেছিল, পালিয়েছিল এইভাবেই। এরকম আরো 100টা উদাহরণ দেওয়া যেতে পারে ইতিহাস থেকে। আজকে ধরুন একটা স্ট্রে কেসে আমরা দেখলাম ধুলিয়ানের ঘটনার পরে কয়েকশো হিন্দু পরিবার বা নরনারী বলবো, তারা নিজ ভূমে পরবাসী হয়ে দিন কাটাচ্ছে। ইউ মিন টু সে দ্যাট দিস ইজ নট single one-off incident, but this is a part of a pattern that will gradually emerge. একদম একদম তাই। অনেকগুলো জায়গায় যেমন ধরুন এটা আমরা এখন দেখতে পেলাম, তার জন্য অনেক বেশি পরিমাণ লোক চলে গেছে বলে। প্রতিনিয়ত যেমন দক্ষিণ 24 পরগনার প্রচুর জায়গায়, ডায়মন্ড হারবারের কিছু জায়গায়, উস্তিতে আপনি একটু খবর নিয়ে দেখুন, প্রতিনিয়ত মানুষ চলে আসতে বাধ্য হচ্ছে বাড়ির মা বোনেদের সম্মান বাঁচানোর জন্য, তার ওখানে সম্পত্তি রাখার জন্য। প্রতিনিয়ত, যেটা ধুলিয়ানের ঘটনায় আপনি অনেক বেশি সংখ্যায় লোক গেছে দেখছেন, আপনি উস্তিতে, ডায়মন্ড হারবারের বিভিন্ন জায়গায়, দক্ষিণ 24 পরগনায়, উত্তর 24 পরগনায় বহু জায়গায়, এবং মুর্শিদাবাদ, নদিয়ার সীমান্তবর্তী জায়গাগুলোতে আপনি আপনার পরিচিত লোকেদের জিজ্ঞেস করবেন, এটা প্রতিদিনকার ঘটনা, যে ওখানকার মানুষকে থাকতে দিচ্ছে না, যে সীমান্তবর্তী জায়গা থেকে সেই জিপি গুলো থেকে হিন্দু শূন্য হচ্ছে। আমিও শুনেছি যে তারা আবার এর জন্য হিন্দুরাও দায়ী। তারা মনে করে তাদের পরিবারের ছেলেমেয়েরা বাইরে থাকে এবং বাইরে কাজ করে, তাদের সঙ্গে গ্রামের কোনো যোগাযোগ নেই। ফলে বাবা মা ভাবে যে এখানে আমার জমি জিরাত রেখে আর কি লাভ, আমি এই জমি জিরাত গুলো বেচে দিয়ে, তখন দ্য ল্যান্ড শার্ক, মোস্ট অফ দেম আর আনফর্চুনেটলি মুসলিম, তারা সেই জমিগুলো দখল করে। এইটা অনেকটা একটি মেয়েকে রাস্তায় দুর্বৃত্তরা তাকে শ্লীলতাহানি করেছে, তারপরে মেয়েটিকে বলা যে তুই রাত্রি করে কেন ফিরছিস, একা কেন ফিরছিস, এরকম হয়ে যাচ্ছে না? তাই হচ্ছে না, যে আমার জমিতে আমার ছেলে মেয়ে সে বাইরে পড়াশোনা করে, স্বাভাবিক। এটা আমরা চাই হিন্দু মুসলমান সকলের ছেলে মেয়েরাই ভালো করে পড়াশোনা করুক, হিন্দু মুসলমান সকলের ছেলে মেয়েরাই স্বাভাবিক স্কুল কলেজে পড়ুক, তাদের ওই খারিজি মাদ্রাসায় না পড়ে স্বাভাবিক স্কুল কলেজে পড়ুক, এবং বিজ্ঞান শিখুক, শিক্ষিত হোক, তারা সারা পৃথিবীকে জানুক, এটাই তো হওয়া উচিত। এটা যদি আপনি পাপ হিসেবে মনে করেন যে তারা এই পাপ করার জন্য তাদেরকে উস্তি থেকে চলে আসতে হবে, পাপ হিসেবে কেন দেখবেন? প্যাটার্ন না, আমি বলছি যে একটা কম্পালশন। একটা বাবা মা ভাবে যে আমরা একা একা আছি, এই জায়গাটা আর সেরকম নিরাপদ নেই, অতএব আমরা চলে যাই। সেরকম নিরাপদ না থাকাটাই আসল কথা। আমার বাবা মা, ধরুন আজকের যুগে আমি বললাম, হ্যাঁ, এই নিরাপত্তাহীনতা দূর করার শ্রেষ্ঠ উপায় কি? আপনি কি এথনিক ক্লিনজিং ক্যানট বি ওয়ে? প্রশ্নই ওঠে না। ভারতবর্ষের কোনো জায়গাতেই এটা হয় না। ধরুন
এই যে গুজরাটের কথা এত কিছু বলেছেন, এই সিপিএম সেই সময় তখন তৃণমূল আর বিজেপির সঙ্গে জোট বন্ধন ছিল। সেই জোটের যেখানে যেখানে তৃণমূলের প্রার্থী দিত সেখানে সেখানে ওই কুতুবুদ্দিনকে নিয়ে আসতো, সেই হাত জোর করা ছবি কুতুবুদ্দিন। তা কুতুবুদ্দিনকে পার্ক সার্কাসে থাকার ব্যবস্থাও করা হয়েছিল। কুতুবুদ্দিনের দুটো গার্ল চাইল্ড, দুটো মেয়ে। কুতুবুদ্দিন এখন কোথায় আছে? কুতুবুদ্দিন আবার গুজরাটেই ফিরে গেছে। কুতুবুদ্দিন যেখানে থাকতো সেখানেই আছে। কারণ কুতুবুদ্দিন নিরাপত্তাহীনতা বোধ করে না। ও মনে করে কোনো একটা সময় এরকম একটা বিপদ এসেছিল, কিছু মানুষ এরকম করেছিল এবং পুলিশ তার জন্য ব্যবস্থা নিয়েছে। পুলিশের গুলিতে সেই সময় 250 জন হিন্দু দাঙ্গাকারীর মৃত্যু হয়েছে। কুতুবুদ্দিন সেটা বুঝে কুতুবুদ্দিন সেখানে ফিরে গেছে। আচ্ছা বলুন তো, বাংলাদেশ থেকে আসা, পূর্ব বাংলা থেকে আসা একটা হিন্দু পরিবারকে আপনি সবকিছু দিলেন, দিয়ে বললেন আবার ফিরে যাও, ফিরে যায়? তার কারণ সে বোঝে এটা এথনিক ক্লিনজিং, আপনি যেটা বলছেন। তার জন্য আমাদের এখানে নিজেদের জমি, শুধু নিজেদের নয়, দেখুন একটা কথা কি, বাংলা ভারতবর্ষকেও অনেক কিছু দিয়েছে। আজকের ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে বাংলার অবদান যদি বলেন, না, পূর্ব বাংলা, enormous. পূর্ব বাংলা, পশ্চিম বাংলা সব মিলিয়ে, তো সেই পূর্ব বাংলাটাই হিন্দু থাকবে না? সেই পূর্ব বাংলাতে মাস্টারদা সূর্য সেনের, পুলিন বিহারী দাসের বংশধরেরা থাকবে না? এই ভারতটাকে স্বাধীন, এই উপমহাদেশটাকে স্বাধীনই তো করেছে তারা। তাই এটা একটা ন্যায় থেকে আমরা বঞ্চিত হচ্ছি। সেইটাতে যেমন করা প্রয়োজন, যেখানে বল প্রয়োগ করা প্রয়োজন সেখানে বল প্রয়োগ করা উচিত। যেখানে ধরুন আমাকে কেউ একটা পুরস্কার দেবে না, আপনি একজন নামকরা সাংবাদিক, আপনি একজন নামকরা কোনো শিল্পী, আপনাকে এই পুরস্কারটা দেবে না। তার জন্য আপনি জানেন যিনি কাকা চিচি করেছেন তিনি যে আমি যে কথাটা বলছি উনি বোঝেন না, এটা আমি মনে করি না, উনি বোঝেন। কিন্তু উনি মনে করেন যে আমি যদি সত্যি কথা বলি, আমি পূর্ব বাংলার থেকে আসা মানুষ হয়ে, তাহলে আমাকে পরের বার আর শিল্পী হিসেবে, কবি হিসেবে ডাকবে না। এই লোভটাকেও ত্যাগ করতে হবে। শুধুমাত্র বল প্রয়োগটাই শেষ নয়, শিক্ষিত মানুষদের এই লোভটাকেও ত্যাগ করতে হবে। সঠিক কথা, সত্যি কথা বলা প্রয়োজন। না, কিন্তু আমার কথা হচ্ছে এই যে এখন আমি দেখতে পাচ্ছি, যেটা এর আগে আমি অত দেখিনি, এটা ঠিক হিস্টোরিক্যালি যে আমাদের এখানে অনুপ্রবেশ বলে যে বস্তুটা আছে, সেটা বাম জমানার প্রথম 34 বছরও বলবো না, শুরুর দিকে বেশি, ফার্স্ট 2 ডিকেডস, তারপরে কোথাও একটা স্যাচুরেশনে এসে গেছিল। এখন যদি অনুপ্রবেশ উইল বি ইন ট্রিকলস, হ্যাঁ, নট ইন এন মাস। যে আমি জানি না, আমাকে অবশ্য বারাসাত, বসিরহাট এইসব জায়গা থেকে আমি যে খবর পাই, সেখানে হচ্ছে এটা তো যারা আসে এবং যারা নিয়ে আসে এবং এটা যাদের কাজ আটকানো, এটা হচ্ছে এই একটা কোথাও একটা অ্যাক্সিস, ইভিল অ্যাক্সিস আছে। আগে তো সংজ্ঞা ঠিক করা দরকার, হ্যাঁ, যে উদ্বাস্তু আর অনুপ্রবেশকারী, মানে ইউএনএইচসিআর, ইউনাইটেড নেশন হাই কমিশন ফর রিফিউজিস, ওদের কিন্তু পরিষ্কার সংজ্ঞা দেওয়া আছে। আমি বাংলাদেশ থেকে আসা হিন্দু, আমি এখানে উদ্বাস্তু, কারণ আমি ওখানে ফিরে গেলে আমার বাড়ির মা বোনেরা ধর্ষিতা হবেন, আমার সম্পত্তি আমি রাখতে পারবো না। এটা ইউএনএইচসিআর এর সংজ্ঞা। তাই উদ্বাস্তু তো আর কোথাও জায়গা নেই। উদ্বাস্তু বাঙালি, উদ্বাস্তু পূর্ব না, বাংলা, সেটা তো আর সেটেলড হয়ে গেছে। আই এম সেটা টকিং হয়নি। অ্যাবাউট অনুপ্রবেশ। গত বছরে যারা অত্যাচারিত হয়েছে তারাও তো এখানে আসবে। তাদের যদি আপনি আসতে না দেন, বাংলাদেশে যারা অত্যাচারিত হচ্ছে, বাংলাদেশে যেই অত্যাচারিত হোক, ভারতবর্ষ ছাড়া তাদের তো আর কোথাও জায়গা নেই যাওয়ার। তাই উদ্বাস্তু, পূর্ব বাংলা থেকে আসা কিন্তু উদ্বাস্তু, এবার এই এই এত নিগ্রহের পরেও হুম, কোনো লার্জ স্কেল মাইগ্রেশন হিন্দুদের সেভাবে হয়নি কিন্তু। অনেক ক্ষেত্রেই বড় ক্ষেত্রে হয়নি, ঠিক। এবং একজনও যাতে না হয় তার জন্যই আমাদের সর্বরকম প্রচেষ্টা থাকা উচিত। কারণ পূর্ব বাংলাটাও আমাদেরই পূর্বপুরুষের জমি। আরো একটা বড় কথা, খুব সম্প্রতি ঢাকার যে আমাদের হাইকমিশন, তারা একেবারে সাংঘাতিক স্ট্রিনজেন্ট হয়ে গেছে উইথ রিগার্ড টু ভিসা।
সে হিন্দুই হোক আর মুসলমানই হোক, এমনকি মানে মেডিকেল ট্রিটমেন্টের জন্য যে আগে সুলভে ভিসা পাওয়া যেত এবং বহু বাংলাদেশি আসতেন, তারাও আসতে পারছেন। তো এইটা এতে কি আমরা আর উই ডুইং জাস্টিস টু দ্য হিন্দুজ লিভিং অ্যাক্রস দ্য বর্ডার? সমস্যা হিন্দু সমস্যা এটা হিন্দু ক্ষেত্রে ভদ্র তো বেশি। ভিসা নিয়ে যদি আপনি আসেন এবং তারপরে যদি ফিরে না যান, তাহলে আপনার সমস্যা আছে। পুলিশ ডেকে পাঠাবে। এই গত বছর থেকে ঘুষকরায় এক পরিবার, শীল দম্পতি, আমি বহু জায়গায় বলেছি যে তারা জেলের ভেতরে আছে। তারা যদি সিএএ আগে অ্যাপ্লাই করতেন তাহলে তারা বাঁচতে পারতেন। এবারে যারা ভিসা ছাড়া আসেন তাদের কিছু নেই, তারা তো এখানে মিশে গেলেন। এবারে হিন্দু তো প্রাণের দায়ে আসছেন, শাকিল আহমেদ তো প্রাণের দায়ে আসছে না। তাই বাঙালি শিক্ষিত মানুষ যারা কথা বলছেন, বুদ্ধিজীবী, সাংবাদিক, তাদের এটা বোঝা দরকার যে যারা প্রাণের জন্য, বাঁচার জন্য এখানে আসছেন, আর শাকিল আহমেদের মতো যারা আসছেন, তাদের দুজনকে একরকম ভাবাও উচিত না, একরকম ভাবে আমি সেটা ভাবতেও বলছি। আমি আই অ্যাম ইন ফুল এগ্রিমেন্ট উইথ ইউ অ্যাবাউট when Hindus cross the border, they do so হচ্ছে তাদের প্রাণ বাঁচানোর জন্য, নইলে কেউ ভিটেমাটি ছেড়ে সর্বস্ব ছেড়ে আসেন। আমি যেটা বোঝানোর চেষ্টা করছি সেটা হচ্ছে যে মুসলিমদের মধ্যেও শাকিল আহমেদ যেমন আছে, তেমনি আবার চিকিৎসা প্রার্থী বা ভিজিটার বা এখানে ঈদের সময় বাজার করতে আসা এইরকম বাংলাদেশিও প্রচুর আছে। এবং যারা কেউ ফিরত, মানে এমন নয় যে যারা থেকে যাবে, তারা ফেরতও যায়। তো তারা ক্যাজুয়ালিটি হয়ে যাচ্ছে মানে আজকের এই ঘটনাগুলির পর। ঠিক, এটা বাংলাদেশ শান্ত হোক, বাংলাদেশের একটা স্থিতিশীল সরকার আসুক, এবং যে সমস্যার কথা বলছেন ভারত সরকারের অভিবাসন দপ্তর তো সেই কারণের জন্যই এরকম ধরনের ইমিগ্রেশনের ক্ষেত্রে তারা ভাবছেন। তাই বাংলাদেশ যত তাড়াতাড়ি শান্ত হবে এবং ওখানকার সংখ্যালঘু হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান তারা ঠিকঠাক থাকতে পারবেন, সেটাই আমাদের কাঙ্ক্ষিত। এবং আবার আগের মতো হোক, এবং যেহেতু চিকিৎসার ক্ষেত্রে এবং অন্য ক্ষেত্রে কলকাতা এবং অন্যান্য শহরগুলো সেখান থেকে উন্নত, তারা এখানে চিকিৎসার জন্য যারা আসতে পারেন সেরকম স্বাভাবিক ব্যবস্থা হোক। দেখুন, নরেন্দ্র মোদীর জমানায় এই যে ট্রাম্প বলতো না, ট্রাম্প অবশ্য রসিকতা করে বলতেন যে ক্যানাডা শুড বি দ্য 51st স্টেট অফ ইউনাইটেড স্টেটস। ঠিক আছে, উই ট্রিটেড বাংলাদেশ উইথ এ কিড গ্লাভ। ঠিক আছে, এবং হাসিনা রেজিমকে আমরা প্রপ আপ করেছি অ্যাজ ইফ it is part of us, এবং we turned a blind eye to all the excesses committed. And when the disaster happened, we were caught completely unaware. এটা সম্বন্ধে আপনার কি মনে হয়? একদম শুরু থেকেই খুব ভালো প্রশ্ন বললেন। একদম শুরু থেকেই, মানে যখন বঙ্গবন্ধু দায়িত্ব নিলেন তখন থেকেই রাষ্ট্রটা যেন একটা সকলের বাঁচার মতো অবস্থায় থাকে সেইটা ভাবার দরকার ছিল। সেদিনও কিন্তু রমনা কালী মন্দির যখন ভেঙে গেছিল, সেখান থেকে সোহরাওয়ার্দী পার হয়ে গেল, তখনও পর্যন্ত সংবিধানকে সম্পূর্ণরূপে ধর্মনিরপেক্ষ সংবিধান বঙ্গবন্ধু থাকার সময়ও করে যেতে পারেননি। এবং বঙ্গবন্ধু থাকার সময় থেকেই ধীরে ধীরে আরো যত দিন যাচ্ছে তত আস্তে আস্তে করে বেড়েছে। যেহেতু ভারতবর্ষের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, তাই ভারতবর্ষের অত্যন্ত যত্নশীল হয়ে দেখা দরকার ছিল, প্রত্যেকটা দশকে দেখা দরকার ছিল। যখন এটা আবার একটা মৌলবাদী রাষ্ট্র তৈরি হলো, সেই সময় তখনও আবার দেখার দরকার ছিল যে এত সংখ্যক সংখ্যালঘু আছেন, সেটা একটা মৌলবাদী রাষ্ট্র হচ্ছে কিভাবে। তাই ভারতের গুরুত্ব দিয়ে দেখা উচিত, এবং আমাদের আত্মীয় স্বজন রক্ত ওখানে আছে। তাই আমরা চোখ বন্ধ করলেই অন্য রাষ্ট্র বললে পৃথক করা যাবে না। আমার রক্ত, আমার ভাই আছে। শুধুমাত্র হিন্দুর কথাই নয়, আমি মনে করি ওখানে যারা মানবতার জন্য লড়াই করছেন সেই সব মুসলমানও আমার রক্ত, আমার ভাই। কারণ
যত সাহসী ওখানকার মানবতাবাদীরা, আমি পশ্চিমবাংলায় আজ পর্যন্ত যে কোনো দল, যে কোনো ভাবনার অত সাহসী মানবতাবাদী কোনো কাউকে দেখিনি। সবকিছুই তাই। ওরা মানে যেভাবে বুলেটের সামনে বুক চিতিয়ে দাঁড়িয়ে পড়তে পারে, মেবি ফর রং রিজনস, বাট তবু পারে। 250টা বাচ্চা ছেলে তো পুলিশের বুলেটের সামনে দাঁড়িয়ে মারা গেছে। হতে পারে তারা বিপথগামী, হতে পারে দে হ্যাভ বিন ব্রেইন ওয়াশ, বাট দে ডিড। দেখুন, এটার ক্ষেত্রে একটা বিষয় আছে, এটার ফাইনাল গেম প্ল্যানটা কি হতে যাচ্ছে। ধরুন, হাসিনার সরকার এবং তার ছাড়া বাকি যারা আছে এদেরকেও আমরা মোটামুটি জানি যে হাসিনা কতটা খারাপ করতে পারেন, হাসিনার কতটা ভালো আছে, আর বাকি জামাতের মতো দলগুলো কি করতে পারে সেটা কলকাতার একজন সাংবাদিক বুঝবেন না, কলকাতার একজন বুদ্ধিজীবী বুঝবেন না, বুঝে ওই বাচ্চাদেরকে উৎসাহ দেবেন। সেইটাও কিন্তু কালচারাল মার্কসিজমের যে এই একটা ট্র্যাপ, সেই ট্র্যাপে কিন্তু আমরা পড়েছি। আপনারা যদি এই আন্দোলনের প্রথম থেকে দেখেন, কলকাতার এই যারা যেগুলো অপেড এবং পোস্ট এডিটোরিয়াল গুলো কালচারাল মার্কসিস্টরা মূলত নিয়ন্ত্রণ করেন, তারা যে বোঝেন না তা নয়, যে হাসিনা চলে গেলে ওরা আগুনের মধ্যে, ওই কড়াই থেকে আগুনের মধ্যে পড়ে যাবেন, আমি বিশ্বাস করি না যে তারা বোঝেন না। তারা বোঝার পরেও কিন্তু ওই ছাত্রদেরকে উৎসাহ দিয়েছেন যে বুলেটের সামনে দাঁড়াও এবং এরকম একটা হেজিমনি তৈরি করো, এবং তাদের বিপ্লবী আখ্যা দিয়েছেন। তাই আসলে বাংলাকে, মানে বাংলা ধরুন আজকে এরকম ভাবে, তাহলে বাঙালির অস্তিত্ব কি বিপন্ন আমাদের লেফট লিবারাল ঐতিহ্যের জন্য? সবটাই লেফট লিবারাল বা কালচারাল মার্কসিজমের একটা পরীক্ষা করার জায়গা বাংলা, যে ওই ডেস্ট্রয় দ্য ওল্ড ওয়ার্ল্ড আর ক্রিয়েট এ নিউ ওয়ার্ল্ড। তো এইটার সবচেয়ে সহজে তাড়াতাড়ি হতে পারবে বাংলা। বাংলার যে এতদিনকার ঐতিহ্য, বিবেকানন্দ, রবীন্দ্রনাথ সবকিছু ভুলিয়ে বাংলাদেশ যেদিকে যাচ্ছে, সেটা যদি পুরো বাংলাটাকে করা যায়, তাহলে ডেস্ট্রয় দ্য ওল্ড ওয়ার্ল্ড এইটার একটা প্যাটার্ন বাংলাকে সারা পৃথিবীর সামনে দেখানো যায়। তারপরে একটা মৌলবাদী রাষ্ট্র হওয়ার পরে আবার নতুন মানুষ তৈরি হবে, তারপরে হবে যেমন ভাবে আছে, মানে সেই কাউন্টার রিঅ্যাকশন হবে। তার জন্য একটা পরীক্ষা করার জায়গা বাংলা। তাই বাংলার ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই আমার নিজের মনে হয় যে এই পরীক্ষা করার জন্যই এগুলোকে উৎসাহ দেওয়া হয়। কিন্তু সেই প্রজাতিটা তো আজকে বাংলায় তারাও বিপন্ন, এই লেফট লিবারাল, মানে মিনিস্কিউল মাইনরিটিও নয়। না, আপনি ওই যে একটা ইয়েতে, ফিল্মে, ছায়াছবিতে কদিন আগে ছিল যে সরকার জারি থাক, সিস্টেমটা আমাদের। আপনি যে কোনো মালিক যেই থাকুন না কেন, সিস্টেম যদি দেখেন তাহলে এই সংবাদ মাধ্যমের ক্ষেত্রে সিস্টেমটা ওই হাতেই আছে। তার অনেক কারণ আছে। ধরুন, একটা কোনো সমাজ বিজ্ঞানের বইয়ের টেক্সট বইয়ের মধ্যেই কালচারাল মার্কসিজম একদম পড়ার সময় থেকেই পড়ে, অন্য আঙ্গিকে পড়ানোই হয় না। এগুলো যেহেতু অনেক গভীর অন্য আলোচনায় যাবে। কিন্তু আমাদের যে ক্ষতি হচ্ছে, সেই ক্ষতিটার পেছনে যে ধরুন এই এতদিন ধরে হিন্দু সংখ্যা লঘু হয়ে যাচ্ছে, কিংবা ধরুন বাংলাদেশে যখন 2001-এ এই ভয়াবহ দাঙ্গা হয়েছে, সেখানকার বড় বড় কাগজগুলো তখনকার প্রচার মাধ্যমে দেখুন তো কটা প্রতিবাদ বা কি হয়েছে, বা সঠিকভাবে তার মূল্যায়ন করে মানুষকে জানানো হয়েছে। তাহলে প্যালেস্তাইনের জন্য, গাজার জন্য, নিকারাগুয়ার জন্য যদি আমি বলতে পারি, কিন্তু বাংলাদেশে যে আমার ভাষায় কথা বলছে তার কথা আমি বলতে পারি না। আমি এর জন্যই বলছি না, কারণ ওটা আমার একটা পরীক্ষা করার জায়গা। সেখানে এই রবীন্দ্রনাথ, বিবেকানন্দ, মাস্টারদা সূর্য সেন মুছে যাওয়ার পরে কি দাঁড়ায়, নতুন ওয়ার্ল্ড আসার পরে আবার কি হবে, সেই পরীক্ষা করার জন্য আমরা এতটা ক্ষতি করলাম বাংলাদেশে। তাহলে বাজিকরটাকে, হ্যাঁ, বাজিকরটাকে দেখুন, বাজিকরটাকে খুব সুন্দর একটা কথা বলেছেন। দেখুন, সিএ এর সময় যখন আন্দোলন হচ্ছিল, তখন জামিয়া মিলিয়া থেকে একটা স্লোগান উঠেছিল, সেইট অন দ্য ব্যারিকেড, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ আমরা শুনেছি যে আল্লাহ ছাড়া আর কিছু উপাস্য নেই।
সেইট অন দ্য ব্যারিকেড কিন্তু ফ্রেঞ্চ রেভলিউশনের সময় ডালাকুয়ার যে লিবার্টি যাচ্ছে, ঊর্ধ্বাঙ্গে কিছু নেই, সঙ্গে একটা বাচ্চাকে নিয়ে যাচ্ছে, হাতে একটা পিস্তল। তো এই যে ফিউশন, বাজিকর কিন্তু ওখানে লুকিয়ে আছে। সেই বাজিকর চাইছে বাংলা শেষ হয়ে যাক। বাংলাতে এই যেটা বলছি, বঙ্কিম, রবীন্দ্রনাথ, এখানকার চৈতন্য মহাপ্রভু, এই বাংলা থাকবে না। সেই বাংলার জায়গাতে ওই রকম একটা আফগানিস্তানের মতো অবস্থা হোক, তারপরে কি হবে যেমন ভাবে ভাবা হয়েছে। সেই বাজিকর বৌদ্ধিক ক্ষেত্রে তারা আছেন, এবং এদেরকেই আজকে যারা ধরুন যাদের বাড়ি থেকে এত এত টাকা উদ্ধার হচ্ছে, তাদের কাছে সহজে এদেরকে পেয়ে যাচ্ছেন, মালিক এদেরকেই পাচ্ছেন। এরা যেভাবে মানুষকে বোঝাচ্ছেন, আমি ওই ম্যাসকট থেকে সবটাই আমি ভালোবাসি, আমার বাবা ওই কাগজ কিনতেন, আমার ঠাকুরদা ওই কাগজ কিনতেন, ওর পুরোটাই আমি ভালোবাসি। তাই ওটার মধ্যে উত্তর সম্পাদকীয়তে আপনি যা লিখবেন, আমি দিনের পর দিন পড়ার পরে মনে করব যে বাংলাদেশের হিন্দুরা ভালোই আছে। বাংলাদেশের হিন্দুদের সামান্য একটু কোনো কোনো জায়গাতে বিচ্ছিন্ন ঘটনায় এরকম ঘটনা হচ্ছে। ওই নাজিরপুরের যে প্রফেসর মুহুরীকে মারা, কিংবা 14 জনের মিলে 14 বছরের একটি মেয়েকে ধর্ষণ করা, এগুলো বিচ্ছিন্ন ঘটনা। সেটা আমায় কে বুঝিয়েছে? যে ম্যাসকটটাকে, যে কাগজটাকে, যাকে আমার ঠাকুরদা থেকে ভালোবাসা শিখিয়েছে, তারা বুঝিয়েছে, তারাই বাজিকর। কিন্তু ডোন্ট ইউ থিঙ্ক ইউ আর ওভার এস্টিমেটিং দেয়ার ইনফ্লুয়েন্স? আমি আজকের পৃথিবীতে এই সংবাদপত্র ইটসেলফ ইজ মানে কি বলবো, অন দ্য ভার্জ অফ এক্সটিংশন। শুধু সংবাদপত্র না, হ্যাঁ, এখন ইট ইজ মানে এরা অফ পার্সোনাল মিডিয়া। শুধু সংবাদপত্র, ডিজিটাল 2.0 ডিজিটাল has completely changed the foundational of communication ঠিক all over the world. ঠিক। সুতরাং এখন আর এদের এরা কি লিখলো, এরা কি এজেন্ডা সেট করলো, ভীষণ ভাবে হয়। বাংলার ক্ষেত্রে তো হয়, এখনো হয়। সংবাদপত্র, সংবাদ মাধ্যম, সোশ্যাল মিডিয়া, কটা লোক পড়ে সোশ্যাল মিডিয়া, এবং তারপরে আপনি যখন বাংলার মানুষের সংখ্যা হচ্ছে 10 কোটি। এখন টোটালি circulation figure of all Bengali newspapers put together will be less than 7-8 lakh. একদম। একটা কাগজ যদি 5টা লোক পড়ে, তাহলেও 30-35 লাখের বেশি লোক পড়ে না। ঠিক আছে, তুমি এদেরকে এত গুরুত্ব দিচ্ছ কেন? তার কারণ একটা বাংলার একটা ভালো দিক ছিল, যে বাংলার লোকেরা যে রিক্সা করে আপনাকে নিয়ে আসে, রিক্সা করে নিয়ে আসার সময় দেখবেন ও 2-3টে প্রশ্ন করে। ওর কোনো আত্মীয় হয়তো বাংলাদেশে আছে, আপনাকে জিজ্ঞেস করলো যে দাদা কিংবা বাবু এরকম হচ্ছে, বাংলাদেশে সাংঘাতিক অবস্থা তো। আপনি যদি ওকে বলেন না না, ও 2-1টা দেখাচ্ছে, ও বেশি করে দেখাচ্ছে, ও কিছু নয়, ও কিন্তু পারসিভ একটা আইডিয়া হলো যে স্যার যখন বলেছেন, দাদা যখন বলেছেন, বাবু যখন বলেছেন, এটাই হবে। ও বাড়িতে গিয়ে ওর যে পিয়ার সার্কেল, তাকেও কিন্তু এটা বললো। আপনি যেটা বললেন যে 30 লক্ষ, সেইটা কিন্তু 1.5 কোটি 2 কোটি সকাল 10টার মধ্যেই পৌঁছে গেল। আপনি কি বলছেন তার উপর? এইটাই হচ্ছে, আপনি কথা বললে বুঝতে পারবেন যে আমরা বহুদিন ধরে সত্যি কথাটা, আমাদের অস্তিত্বটা কতটা বিপন্ন, সেটা মানুষকে বুঝতে দিইনি। আমি শহরের কথা বললাম, গ্রামের ক্ষেত্রে অনেকটাই তাই। আচ্ছা, যদি আমি ধরে নিই হাইপোথেটিক্যালি what you are saying is true, where is the solution and how that can be achieved? Except through democracy, আর কিছু তো সম্ভব না। ডেমোক্রেসি আর with their kind of strength and complete polarization in their favor, in one party's favor, তারা তো জিতবেই। দেখুন, পোলারাইজেশনটাও আমার একটা নতুন প্রশ্ন, যে সিপিএম সারা ভারতবর্ষের মধ্যে সংখ্যালঘু মুসলমানদের সবচেয়ে ভালোবাসতেন, সেই রকমই একটা কথা বলতো। সাজার কমিটিতে দেখা গেল ভারতবর্ষের মধ্যে মুসলমান সম্প্রদায়ের আর্থসামাজিক অবস্থা সবচেয়ে খারাপ পশ্চিমবাংলা, তার মানে মিথ্যে কথা বলতো। আসলে খারিজি মাদ্রাসায় গিয়ে, কিংবা তাদের কত বেশি করে হজের সাবসিডি দিচ্ছেন, কিংবা তাদেরকে কোন কোন জায়গাতে গুন্ডামির জন্য ছাড়পত্র জায়গির দিয়ে দিচ্ছেন, ধরুন ডায়মন্ড হারবারে কাউকে জায়গির দিয়েছে, এটা আমি জানি, আমি কনস্ট্যান্টলি বলি, হ্যাঁ, জায়গির দিয়ে দিচ্ছেন, তাতে সম্প্রদায়ের সাধারণ মানুষের ভালো হবে না, হচ্ছেও না।
যে কোনো মুসলমান বাবা মা তিনি নিশ্চয়ই তার ছেলেকে টেরোরিস্ট বানাতে চান না। তিনি চান না যে ডায়মন্ড হারবার কিংবা বসিরহাটের যে মস্তান তাদের মতো তার ছেলে মস্তান, এ একজন আলাদা কথা। তারাও কিন্তু চান যে তারা শিক্ষিত হন, তারা মানুষের মতো মানুষ হন। সেই যে অংশটা, সেই অংশটা কিন্তু শিক্ষিত মুসলমান সম্প্রদায়ের একটা বড় দায়িত্ব ছিল। তারা কিন্তু বলতে পারতেন যে যখন 10,500 খারিজি মাদ্রাসার অনুমতি দিয়েছেন, তারা বলতে পারতেন যে রাজা তুমি ভুল করছো, তুমি ভুল করছো, আমাদের সম্প্রদায়ের জন্য, আমাদের মানুষের জন্য তুমি অন্যায় কাজ করছো, তুমি বিষবৃক্ষ তৈরি করছো। তাই সামগ্রিকভাবে বাঙালি শিক্ষিত মানুষের একটা বড় ভূমিকা আছে। তবে লেফট ফ্রন্টের একটা জিনিস বলবো, পার্টিকুলারলি বুদ্ধবাবুর জমানায় এই ব্যাপারটাই একটা চৈতন্যদয় হয়েছিল, এবং সেটা মোস্টলি বিকজ অফ এল.কে. আডবাণীর পার্সোনাল ইনফ্লুয়েন্স অন বুদ্ধ। ঠিক আছে, আমি এটা চাক্ষুষ করেছি, দেখেছি। উনি কিন্তু বলেছিলেন যে এই খারিজি মাদ্রাসাগুলো এরা হচ্ছে সব ব্রেন ওয়াশ করার, জেহাদি বানানোর কারখানা, এমনকি পাকিস্তানের পতাকা ওড়ে। তার জবাবেই এখানে সেই মাদানি এসে যে তোমার মনে আছে সিদ্দিকুল্লাহ চৌধুরী সেদিনকে রামলীলা যা করলো তার 20 টাইমস বিগার। একদম। হ্যাঁ, তো যেই ওটা হলো অমনি সিপিএম আবার ব্যাকফুটে চলে গেল। জ্যোতিবাবু এসে পার্টি সেক্রেটারিয়েটে বললেন, বুদ্ধ, ইউ উইল হ্যাভ টু অ্যাপোলোজাইজ ফর ইট। বুদ্ধ ডিড নট অ্যাপোলোজাইজ ইন সো মেনি ওয়ার্ড, বাট হি সেড যে মিডিয়া আমার কথাটা বিকৃত করে দেখিয়েছে। ঠিক আছে, তো আমার বক্তব্য হচ্ছে আমাদের আমি যদি ধরে নিই, আমি অবশ্য আমি তুমি বলছি না, হিন্দুদের যদি এরকম একটা সার্বিক ইনার্সিয়া থাকে or lack of realization যে নিজ ভূমে তারা পরবাসী হতে চলেছে, তো সেই জাতিকে কে জাগাবে আর কেই বা তাকে পথ দেখাবে? এখন তো আর কোনো চৈতন্যদেব জন্মাচ্ছেন না। হ্যাঁ, ফলে যে যখন ম্লেচ্ছরা সব ম্লেচ্ছ হয়ে যাচ্ছিল, তখন উনি মনে করলেন যে একটা ভক্তি আন্দোলনের মধ্যে দিয়ে, নইলে তো গোটা বাংলাটাই মুসলমান হয়ে যেত। ওই আফগানিস্তানের মতোই হতো, সেটা তো চৈতন্য মহাপ্রভু ছাড়া কেউ আটকাতে পারতেন। তো আজকে তো কোনো চৈতন্য নেই। আজকে তো যাদের দেখতে পাই তারা চৈতন্য কেন, মানে যাই হোক, আমি কোনো অশ্লীল কথা বলতে চাই না, যেখান লোকে দেখলে। তোমার কি মনে হয়? দেখুন, যেটা আপনি বললেন যে বামেদের একটা আদর্শবাদ ছিল, বামেদের তো আজকে 34 বছর এসেছে, কিছু মানুষের কে দেখেই তো সাধারণ মানুষ মনে করতো যে এই মানুষটা অনেক কিছু হতে পারতো, অনেক বড় জায়গায় যেতে পারতো, তা সত্ত্বেও আদর্শবাদের জন্য দিয়েছে। সেই শ্রদ্ধা থেকেই মানুষ এতদিন রেখেছিল। সেইটা কিন্তু আপনি যে সময়ের কথা বললেন, যখন তসলিমার জন্য কিংবা ওই খারিজি মাদ্রাসার ব্যাপারে বুদ্ধবাবু যখন বলেছিলেন সন্ত্রাসের আতুল ঘর, যে মেরুদণ্ড সোজা করা অবস্থায় ইএমএস দেখাতে পেরেছিলেন, যে যখন ওই তালাকের ব্যাপারে ইএমএস বলেছিলেন, বলে মুসলিম লীগকে বলেছেন যদি তোমাদের মনে হয় তোমরা ছেড়ে চলে যাও, এবং ওরা অত্যন্ত নোংরা কথা বলেছিলেন ইএমএস এর নামে, যে আমরা একটা করব, দুটো করব দরকার হলে। সুতরাং সেই সময় ইএমএস কিন্তু নিজের মেরুদণ্ড সোজা করে নম্রতিপাত দেখিয়েছিলেন। তা আমাদের বাংলার পতনের ক্ষেত্রে ওই সময়ের বামফ্রন্টের যে দুর্বলতা, তসলিমা নাসরিনের ক্ষেত্রে এবং খারিজি মাদ্রাসার ক্ষেত্রে, সেইটা একটা বড় অংশ। আজকের বাংলার সমাজের সাধারণ মানুষের একটা জাগরণ হয়েছে। জাগরণ হওয়ার সঙ্গে সঙ্গে এটা আমরা কোনো ধর্ম সম্প্রদায়ের বিরুদ্ধে নয়, একটা মৌলবাদের, একটা জেহাদের বিরোধিতা করা মানে একটা ধর্ম সম্প্রদায়ের বিরোধিতা নয়। শিক্ষিত বাঙালি কিন্তু এখনো এই বিষয়টা বোঝার ক্ষেত্রে দুটো গুলিয়ে যান, যে একটা জেহাদি মৌলবাদের বিরুদ্ধে কথা বলা আর আমি নজরুলকে ভালোবাসি, এই দুটোর মধ্যে কোনো বিরোধ নেই। কারণ নজরুল খিলাফতের সময় নজরুল এখানে বসে খিলাফতের বিরোধিতা করেছিলেন। সারা ভারতবর্ষের বিভিন্ন ভাষায় নজরুলের অনুবাদ হওয়া উচিত। এইটা শিক্ষিত বাঙালির আজকে সবকিছু বাদ দিয়ে এই জেহাদি মৌলবাদের বিরোধিতা করা উচিত। এখনো পর্যন্ত বাঙালির হেরে যাওয়ার অবস্থায় আসেনি।
পশ্চিমবাংলা যদি নিজের জায়গা ঠিক রাখতে পারে তাহলে পূর্ব বাংলার লোকেরাও ভরসা পাবে। তাই আমার মনে হয় যে বাঙালির অস্তিত্বটাকে টিকিয়ে রাখা দরকার। হরপ্রসাদ শাস্ত্রী মানে ভীষণ সুন্দর বলেছিলেন, যে খুব ভালো বলেছিলেন, যে বাঙালির অস্তিত্বটা টিকিয়ে রাখার ক্ষেত্রে বাংলাটাকে বোঝা দরকার। তাই বাংলাটাকে, ওই হিন্দু বাঙালিকে বাদ দিয়ে বাংলা বোঝাটা না, ওটাই বলছি না। আচ্ছা, নাও লেট আস কাম টু দ্য আদার। একটা তো গেল সার্বিকভাবে বাঙালির বিপন্ন, আরেকটা হচ্ছে নীতির অন্তঃশ্বাস শূন্যতা, যেটার ফলে শিক্ষাটা উঠে গেল, স্বাস্থ্যটা উদ্ভব করছে, কর্মসংস্থান কার্যত জিরো, এমএসএমই হচ্ছে ইজ দ্য বিগেস্ট জোক। আর তার চেয়েও বড় কথা হচ্ছে, whoever might succeed this regime, whenever, that they will inherit a state যেটা বোধহয় আর irrevocable জায়গায় দাঁড়িয়ে থাকে। 34 বছর বামেরা নিয়েছিল to raise a loan of 2 lakh crores. These fellows have taken 13-14 years to take it to 9 lakh crores. এবং সমস্ত টাকাটাই ব্যয় হচ্ছে ভোটারকে ঘুষ দিতে, একটা টার্গেট, আনপ্রোডাক্টিভ, রাদার কাউন্টার প্রোডাক্টিভ কমপ্লিটলি। কন্যাশ্রী হয়তো এম্পাওয়ারমেন্ট, বাট লক্ষ্মীর ভান্ডার ইজ নাথিং বাট ঘুষ। এবং এই যে আপনি বললেন এমএসএমই, হ্যাঁ, এই সবের জন্য আনস্কিল লেবারের সব চলে যাচ্ছে। হ্যাঁ, তো আমার এই যে, কিন্তু আমি দেখি বাংলার পলিটিক্যাল ডিসকোর্সে, বিশেষ করে অপোজিশন, তারা এইসব বিষয়ে ডেলভি করেন। এরা গিয়ে কখনো বলবেন, আমি কালকেই বলছিলাম ওয়াকফ নিয়ে। আচ্ছা, ওয়াকফ নিয়ে অনেক প্রশ্ন হতে পারে, whether it is constitutionally valid or invalid, এটা হচ্ছে সুপ্রিম কোর্ট দেখবে, আমরা ওয়েট করব। কিন্তু এটা কি সত্য নয় যে ওয়াকফ প্রপার্টি এমন ভাবে বেহাত হয়ে আছে এবং অধিকাংশ ক্ষেত্রেই শাসক দলের নেতাদের সঙ্গে সম্পৃক্ত, যে ওয়াকফের যে আসল উদ্দেশ্য, ওয়াকফ থেকে যে টাকা আমি আয় করব, সেই টাকাটা গরিব মুসলমানদের ওয়েলফেয়ারে ব্যয় করব। একটা ওয়াকফ সম্পত্তি আমাকে দেখাও যেখান থেকে একটা গরিব মুসলমান হয়েছে, বাট এই ন্যারেটিভটা পৌঁছানোর কেউ নেই। এইটা দেখে আমার মনে হয় যে ইফ দ্য ডিসপেন্সেশন ইজ হলো, অপোজিশন ইজ হলো। আর অপোজিশন মানে রাজনৈতিক ক্ষেত্রে, তাছাড়া তো আর কোনো অপোজিশন নেই। সেক্ষেত্রে যদি বলেন, তাও না বলছেন যে এই যে গরিব ওয়াকিফদের দেওয়া সম্পত্তি কিছু মুষ্টিমেয় লোক ভোগ করছে। প্রথম কথা হচ্ছে, ওয়াকফ ইজ এ ভোট। ওয়াকফ ইজ নট রিলিজিয়াস। হোয়াট ইজ রিলিজিয়াস ইজ দ্য ডেডিকেশন। যে ওয়াকিফ কেউ একটা সম্পত্তি, হ্যাঁ, এবং সেই লোকটা যদি চোর হয়, এবং তাকে চোর মানে চোর বানানো খুব সহজ, কেননা তার মাস গেলে 5,000-6,000 টাকা বেতন পায় এই বাজারে। হ্যাঁ, মোতাল্লিক নাকি একটা বলে। হ্যাঁ, না, এইটার জন্য যে আইনটা আসছে সেই আইনটা কিন্তু এটাকে বন্ধ করে দেওয়ার জন্য না, এটা রেগুলেশনের জন্য। না, আমি সেটা বলছি, এটা আমি, সুতরাং এটা নিয়ে আমি যাচ্ছি। আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে রিয়েল এজেন্ডা। আমার এখন মনে হয় যেটা, যে এর টেকনিক্যাল যে পার্ট, তার থেকেও বড় জিনিস হচ্ছে এটার জন্য তুমি মানুষকে খুন করতে পারো না, তুমি এখানে উস্কানি দিতে পারো না। দুটো প্যারালাল ভার্টিক্যাল, যে একটা রাজনীতি আর একটা অ্যাডমিনিস্ট্রেশন। পশ্চিমবাংলার সবচেয়ে বড় যে পচন হচ্ছে, যে এই দুটো পাশাপাশি সমান্তরাল যে দুটো পিলার, সেই দুটো একসঙ্গে হয়ে যাচ্ছে, কনভার্জেন্স হয়ে যাচ্ছে। তুমি যখন উস্কানি দিচ্ছে, তুমি তাকে বুক করনি কেন? যে বলছে হিন্দুদেরকে কেটে জলে ভাসিয়ে দেবো, তাকে তার দলের লোক এসে এখানে বকা দেবে, তার জন্য তুমি ওয়েট করবে কেন? তোমার অ্যাডমিনিস্ট্রেশন হিসেবে তোমার প্যারালালি কাজ করা উচিত, তোমার ওর কথা শোনার কথা নয়। আমাদের যেটা আপনি বললেন যে এক একটা স্টেজে এক একটা জিনিস নষ্ট হয়ে গেছে, যে সিপিএম এর বা বাম জমানায় আমাদের সমাজটা নষ্ট হয়ে গেছে। আগে সমাজটা ছিল, ধরুন কিছু হলে যে মাস্টারমশাইয়ের ছেলে, অধ্যাপকের ছেলে, আচ্ছা অধ্যাপক স্যারকে কিন্তু স্যার জেনে যাবে, এটা সমাজের মধ্যে এটা ছিল। সিপিএম এর সময়
পুরোটা পার্টি কেন্দ্রিক হয়ে গেল, যে আমার বিচার সমাজ করবে না, পার্টি অফিস করবে, এলসি এলসি। বা এদের পরে যেটা হলো, আমার বাড়ি হচ্ছে একটা মুসলমান পাড়ার মধ্যে, আমি খেলে বড় হয়েছি, মুসলমান বাড়ির উঠোনে খেলে বড় হয়েছি। আমার বাড়ির এখনো ঠিকানা হচ্ছে নলগড়া মসজিদে গিয়ে লোকে জিজ্ঞেস করে আমার বাড়ি কোথায়। আমার পাড়াতে ধরুন কোনো গরিব, অনেক প্রচুর গরিব মানুষ কাছাকাছি থাকতেন, যে কোনো একটা বিষয়ে ধরুন কাউকে মনে হলো যে কিছুতে 100 টাকা দিলাম ঈদের সময় কিংবা দুর্গাপুজোতে 100 টাকা দিলাম, ওই মানুষটা কিন্তু 100 টাকা এমনি নিতেন না, সে মুসলমান হলেও না, হিন্দু হলেও না। সেই মুসলমান লোকটি 10 বার আমার বাড়িতে এসে বলতো, কই তুমি টাকাটা দিলে কিছু করতে বললে না, তোমার এখানে ইয়েটাকে উঠোনটা একটুখানি ঠিক করে দিই, তোমার বাগানটা আমি করে দিই। মানে ও এমনি টাকাটা নেবে না। আত্মমর্যাদা বোধ এতটাই, এক্স্যাক্টলি, আত্মমর্যাদা সেটাও ভেঙে বোধটা দিয়ে বিশেষ করে এই সরকার যেটা করলো, যে আমি মানে কোনো কিছু না করে টাকা পেতে পারি। যখন এই নারদার টাকা নিচ্ছে, টিভিতে দেখা যায় আমার সংস্থার একজন বিজ্ঞানী কথা বলছেন যে উনি বামপন্থী, তার বাড়িতে যে কাজের দিদি আছেন তিনি এখানকার শাসক দলের সমর্থক। তা সে ঝাড় দিচ্ছিল, টিভিতে দেখাচ্ছে টাকা নিচ্ছে, বলছে দেখ তোদের লোকেরা কেমন টাকা নিচ্ছে। ওই ভদ্রমহিলা অনেকক্ষণ ধরে ঝাঁটা ফেলে দেখলেন, দেখার পরে যেটা বললেন সেটা, উনি যখন আমাকে বললেন আমার মনে হলো যে একটা সমাজ শেষ হয়ে গেছে। উনি নেওয়ার পরে বললেন, ওরা না নিলে আমাদের দেবে কি করে। মানে আমি যে টাকাটা কিছু না করে নিতে পারি, তার মধ্যে একটা অসম্মান বোধ নেই, সেইটা কিন্তু আমি আমি বারুইপুরে থাকার সময় হিন্দু মুসলমান সকলের মধ্যে দেখেছি। আত্মমর্যাদা বোধ আছে। আমি উৎসবের সময় টাকা দিচ্ছ, তার মানে এই নয় যে তুমি আমাকে টাকা দিচ্ছ। সুপ্রিম কোর্ট বলছে, সুপ্রিম কোর্টে গাবাই বলছে, এই তো এখন তো ফ্রিবি কালচার হ্যাজ বিকাম প্যান্ডেমিক, লেট আস অ্যাকসেপ্ট। এইখানেও যেমন হচ্ছে, বিহারেও তেমন হচ্ছে, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, গো এনিওয়ার ইউ গেট ইট। দিল্লিতেও তোমরা 2,500 টাকা করে দিচ্ছ। আমরা উই আর ক্রিয়েটিং এ নেশন অফ প্যারাসাইটস, ঠিক আছে, এবং অল দ্য পলিটিক্যাল পার্টিজ আর কমপ্লিসিটেড। So if something has to be done, it has to be done at either at the legislative level or at the judicial level, যেখানে এমন ডেটারেন্ট থাকবে যে ইউ ক্রস দ্য রুবিকন, ইউ ভায়োলেট ল। আদারওয়াইজ যে ছেলেটা কাজকে পশ্চিমবঙ্গে জন্মাচ্ছে, সে তার মাথার উপরে 1.5 লাখ টাকা ঋণ নিয়ে জন্মাচ্ছে ফর নো ফল্ট অফ হিজ, অ্যান্ড হোয়েন হি উইল বি আস্কড টু রিপে, Mamata Banerjee and his party, everything will be relegated to the dustbin of history. কেমন? এই যে দায়বদ্ধতা বোধের অভাব, যে আমি আমার ফিসক্যাল ম্যানেজমেন্টকে এইভাবে, জাস্ট বিকজ আই হ্যাভ 200+ সিট, আই ক্যানট ডু দিস টু মাই স্টেট, এই দায়বদ্ধতা বোধটাও যদি শাসকের না থাকে, হোয়ার ডু ইউ গো? এটা অর্থনীতির ক্ষেত্রে সত্যিকারেরই ক্ষতি করছে। কেমন ক্ষতি করছে, যে ধরুন আমাদের আজকেও 85% যে ম্যানুফ্যাকচারিং এমপ্লয়মেন্ট, সেটা কিন্তু এমএসএমই, মাইক্রো স্মল। এবং সেক্ষেত্রে এখন সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে আনস্কিল লেবার পাওয়ার সমস্যা। আর এই টাকা দেওয়াটা ওই 100 দিনের কাজের মতো এরকম নয় যে নিয়ে এসে বাঁশের নিউ টাউনে বাঁশের বেড়া রং করানো হচ্ছে। এটা প্রোডাক্টিভ, যেটা অলরেডি ডিস্ট্রিক্ট যে ইন্ডাস্ট্রিয়াল ক্লাস্টার গুলো আছে তার যে প্রোডাক্টিভ নিড, এটার ব্যাপারে মডেল তৈরি করে ইমিডিয়েটলি করা উচিত। এবং এটা যদি ঠিকঠাক মতো করা যায়, যে ইন্ডাস্ট্রিয়াল ক্লাস্টার গুলোকে টার্গেট করে তার যেরকম করার, এবং তার ক্ষেত্রে খুব পড়াশোনাও লাগে না, যে পড়াশোনা করে এসছে তাকে স্কিলটা শেখালে সেটা একটা বড়। তার তো সে বলছে আমার স্কিল শেখার দরকার নেই, আমি ফ্রিতে রেশন পাই, ফ্রিতে চিকিৎসা পাই, ফ্রিতে আমার বউ টাকা পায় লক্ষ্মীর ভান্ডার, মানে এভরিথিং ফ্রম ক্র্যাডল টু গ্রেভ। আর যদি সরকার এসে আমাকে বাড়িতে দিয়ে যায়, তাহলে আমি খাটতে যাবো কেন? হ্যাঁ, সেটাই সরকার তো নিয়ে, বাট এটা যদি একটা ইকোনমিক স্ট্রাকচার হয়, হতেই পারে, তাহলে তো মানে আমরা উই আর ইন ফর ডেলিউজ।
সুতরাং এটার যে কোনো দিন আমরা উইল গেট ইনটু ডেট ট্র্যাপ। ইমিডিয়েটলি এই শ্রমশক্তিকে যে উৎপাদনের আমাদের সুবিধা আছে, পশ্চিমবাংলাতে আর্টিসান ক্লাস্টার এবং ইন্ডাস্ট্রিয়াল মানে ইঞ্জিনিয়ারিং ক্লাস্টার, রুরাল ইঞ্জিনিয়ারিং ক্লাস্টার সবচেয়ে বেশি আছে। মানে ইংরেজ থাকার সময় ইন্ডাস্ট্রিয়ালাইজেশন অনেকগুলো কারণ আছে। তার জন্য এইটা পশ্চিমবাংলার ইন্ট্রিনসিক কম্পিটিটিভনেস, আমার নিজের শক্তি, সেই শক্তিটাকে ব্যবহার করার জন্য যেই সরকারে আসুক এই বিষয়টাকে গুরুত্ব দিয়ে ভাবা উচিত যে ওই ওয়ার্ক ফোর্সটাকে আনপ্রোডাক্টিভ, আমি তো বলবো কাউন্টার প্রোডাক্টিভ, ওকে একটা মদের বোতল দিচ্ছে আর সন্ধ্যেবেলা পেট্রোলের টাকা দিচ্ছে, ও কাউন্টার প্রোডাক্টিভ কাজ করছে। তাই এখান থেকে এক্সিস্টিং যে ইন্ডাস্ট্রিয়াল প্র্যাকটিস, যে রুরাল ইন্ডাস্ট্রিয়াল ক্লাস্টার গুলো আছে তার জন্য করা উচিত, এটা সিরিয়াসলি ভাবা। ওকে, নাও কামিং টু দ্য লাস্ট পার্ট অফ মাই ডিসকাশন। 2024 সালের লোকসভা ভোটে আমরা কোথাও একটা দেখেছিলাম there is a strain in relationship between BJP and RSS, এবং সেটা RSS এর মাউথপিসে, RSS এর কয়েকজন যারা মানে খুব ডাইহার্ড RSS এর লোক, দে ক্রিটিসাইজ, এমনকি এত দূরও হয়েছে যে বিজেপি সভাপতি বলেছেন যে আমরা এখন এত বড় হয়ে গেছি যে RSS এর সমর্থনের প্রয়োজন নেই। সেটাই তো ঠিক। তারপরে দেখলাম এই যে হরিয়ানা এবং মহারাষ্ট্রে RSS কাঁধে করে বিজেপি জোটকে, মোস্ট আনস্ক্রুপুলাস জোট দ্যাট ক্যান এভার হ্যাপেন আন্ডার দ্য সান, তাকে পার করে দিল। হোয়াট ইজ RSS ডুইং ফর বিজেপি ইন বেঙ্গল? একটা কথা আছে যে অনেকে বিশ্বাস করে, আমাকে প্রায় আই এম ফ্লাডেড উইথ দিস কোয়েশ্চেন, যে আপনারা যাই বলুন যাই করুন কিচ্ছু হবে না, মোহন ভাগবতের মানস কন্যার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, ঠিক আছে? তার যখন এই সাপোর্টে কি বলে যে লুক অ্যাট দ্য প্রলিফারেশন অফ RSS ব্রাঞ্চেস ডিউরিং টিএমসি। আরো আছে, বলছি শোন, আমি তো একটু খবরাখবর রাখি। তরুণ বিজয়ের একটা মার্কসিস্ট টেরার বলে বই বেরিয়েছে দিল্লি, সেখানে একদম ক্রিম দে লা ক্রিম অফ RSS দেয়ার। মমতা ব্যানার্জিও ইনভাইটেড ছিল। মমতা ব্যানার্জি বললেন RSS এর নেতাদের, আপনারা হচ্ছেন ট্রু পেট্রিয়ট, আপনারাই দেশের আসল মানুষের কাছে পৌঁছে তাদের জন্য সেবা করেন, ইত্যাদি এবং ইত্যাদি। এবং পারতপক্ষে RSS কে বাঁচিয়ে মমতা কথা বলেন, এটা সবাই বুঝতে পারে। এবং লোকের মনে একটা ধারণা আছে যে ইট ইজ দ্য RSS দ্যাট পুলস দ্য স্ট্রিং, আদারওয়াইজ, সরি একটু প্রশ্নটা লম্বা হয়ে যাচ্ছে, যে ফর 1/10 of the crime committed by one single family, ভারতবর্ষে এক অপোজিশন লিডারকে একেবারে মানে কি বলবো খোল খাইয়ে ছেড়ে দেওয়া হয়েছে, এক্সেপশন বিং বেঙ্গল। এবং সেই জন্যই এই সেটিং বলে একটা জিনিসের তত্ত্ব এসছে, সেই জন্যই গোটা অ্যাটমসফিয়ারটা ভিসিয়েটেড, সেই জন্যই মানুষ বলে ও তো কিচ্ছু হবে না, কোনো ব্যাপার না। হাউ ডু ইউ রিয়াক্ট? অনেকগুলো প্রশ্ন হলো, একটা করে প্রথম প্রশ্ন যেটা বিজেপির সভাপতি বলেছিলেন ওটাই ঠিক বলেছিলেন, যে এই ভারতীয় জনতা পার্টি, ভারতীয় মজদুর সংঘ, অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ, এরা নিজেরা শক্তিশালী হোক এবং ওখানে যে স্বয়ংসেবক আছেন এবং যারা ওখানকার কার্যকর্তা আছেন তারাই সেই সংগঠনগুলোকে ঠিকঠাক ভাবে সামলান। এটাই RSS চায়। RSS চায় যে বিজেপির ডিসিশন বিজেপির মধ্যেই হোক, এটাই RSS চায়। এটা প্রথম প্রশ্ন। কিন্তু সাংগঠনিক সব পদগুলো RSS এর থাকুক, সব না, RSS একজন বিজেপির মধ্যে একটাই অর্গানাইজিং সেক্রেটারি থাকে, বাকিগুলো থাকে। দ্যাট ইজ দ্য মোস্ট পিভটাল। ডিপেন্ডস, অনেক ক্ষেত্রে যখন খুব শক্তিশালী, না সেটা পার্সোনালিটির উপর নির্ভর করে। যে অমিত শাহ তো নিজে তো নন, প্রচারক নন, সুতরাং এরকম ব্যাপার নয়। খুব শক্তিশালী লোক থাকলে হয়নি, আমি একাধিক রাজ্যেরও উদাহরণ দিতে পারবো, সেরকম আমি তার মধ্যে সেরকম নয়। তাই প্রথম কথা হচ্ছে যে বিজেপির ডিসিশন বিজেপি নিক,
এবং বিজেপি শক্তিশালী হোক, এটা প্রথম চাওয়া। দ্বিতীয় যে বিষয়, আমরা কারোরই শত্রু নই। আপনি বললেন যে মমতা ব্যানার্জিকে একটা সময় সহযোগিতা করা হয়েছিল, সিপিএম কেও সহযোগিতা করা হয়েছিল। এমার্জেন্সির সময় আপনি যারা এখনো পর্যন্ত বেঁচে আছেন, সিপিআই সিপিএম এর নেতা, তাদেরকে জিজ্ঞেস করুন তো যে আরএসএস এর লোকেরা সেই সময় জেলের ভেতরে এবং বাইরে তাদের এবং তাদের পরিবারের সঙ্গে ছিল কিনা। আমরা নিজেরা মনে করি আমরা কারোরই শত্রু নই, আরএসএস কারোর শত্রুই নয়। এবং দেশকে গঠন করার জন্য প্রত্যেক ভারতীয় আরএসএস যে পথে বলছে সেই রাস্তাতেই একদিন আসবে। আজকে যেটা ভুল মনে করছে প্রত্যেক ভারতীয়, সেটাই আসবে। কিন্তু আজকের বিচারে যদি কেউ শত্রু হয়, মানে আজকের বিচারে যদি এই গরিব ছাত্রছাত্রীগুলো, যারা শিক্ষিত ছাত্রছাত্রী, তাদের 26,000 লোকের চাকরিকে কেউ নষ্ট করে, এবং তারা কিন্তু দিতে পারতো, তারা বলতে পারতো কে যোগ্য কে অযোগ্য, কারণ জানে সেটাই। তাই সেগুলোর ক্ষেত্রে আমরা প্রতিবাদ করবই, মেরে ফেলে দিলেও আরএসএস প্রতিবাদ করবে এবং বলবেই। কিন্তু কোনো দল, কোনো রাজনৈতিক দল বা কোনো আমাদের শত্রু আমরা মনে করি না। কিন্তু কাজের ভিত্তিতে সেই সময় যদি জনগণের ক্ষতি হয়, তাহলে অবশ্যই প্রতিবাদ করব। তাহলে কি ভোটের সময় প্রচারে গিয়ে আরএসএস এর স্বয়ংসেবকরা দরজায় দরজায় গিয়ে বলবে না যে ভোট কত ইম্পর্টেন্ট জিনিস, আপনার ভোটের অধিকার প্রয়োগ করা উচিত? অবশ্যই বলবো। এবং যখন একটা সঙ্গের লোক আসে হ্যাঁ। তখন সে দলের নাম করে না, কিন্তু কোন দলের হয়ে প্রচারে এসছে সেটা লোকে বুঝে বুঝতে পারে, কারণ স্বয়ংসেবকরা একটা পার্টিতেই আছে। হ্যাঁ, ঠিক। তো এই ব্যাপারে তো ওই আপনি 24-এ বলছেন, 24-এও করেছিল, তাও পারেনি। মানে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘও এরকম নয়, এটাও ভুল কথা যে 24-এ এই আমরা বলি লোকমত পরিষ্কার, যেটা আপনি বললেন যে 100% লোকে ভোট দিক, সকাল সকাল ভোট দিক, নিজের ভোট দিক, না আমি জানি এগুলো যেগুলো করে হ্যাঁ, সেগুলো 24-এও করেছে, 24-এ করেনি, এটাও ঠিক নয়। এখানে তো ইলেকশন হয় না, এখানে হয় যেটা সেটা হচ্ছে একটা খুব রূঢ় ভাবে বলতে গেলে ইজ এ বাস্টার্ডাইজেশন অফ ডেমোক্রেসি, যেখানে সবচেয়ে দুঃখজনক ভাবে পলিটিক্যাল এস্টাবলিশমেন্ট, পুলিশ অ্যান্ড কি বলে বিউরোক্রেসি, রাইট আপ টু দা গ্রাসরুট, মানে ফ্রম ভিডিও, এই গোটা জিনিসটা একটা মনে হয় যেন একটা গেস্টাপো ফরমেশন হচ্ছে। তার বিভিন্ন একটা কোনোটায় হিমলার দায়িত্বে আছে, কোনোটায় দায়িত্বে আছে, গোয়েবলস, কোথাও কেউ আছে, অ্যান্ড দে অল একটা অর্কেস্ট্রার মতো ভোট যখন আসে তখন একজন ব্যক্তিকে ক্ষমতায় রেখে দেওয়ার জন্য জীবন সমর্পণ করে। এই সিস্টেম ভারতবর্ষে কোথাও নেই। সিপিএমও করেছিল, কিন্তু সিপিএম ছাপ্পা মাত্র। সিপিএম তো এই সময় তো ওসব অত টিয়ে ছিল না, টেপাটেপির ব্যাপার ছিল না, থাকলে টেপাটেপি করতো, কিন্তু ওরা অনেক ব্রেজেন্ট। আর ওরা খুব, যেহেতু বরুণদার ভাষায় সাইন্টিফিক্যালি করতো, অতএব ওরা সব জায়গায় করতো না। যেখানে খবরের কাগজ আছে সেখানে নেই ওরা, সেখানে খুব অবাধে কলকাতাতে যেখানে খবরের কাগজ নেই সেখানে গড়বেতা কেশপুর হবে। নন্দরানী দল বিধানসভা ভোটে 2 লক্ষ ভোটে জিতবে, হ্যাঁ 7 লক্ষ ভোটে জিতবে আমাদের অনিল বোস আরামবাগ। বাট হিয়ার ইজ এ সিস্টেম which is crude and led by the lumpen, supported by mobocracy. এইটাকে আটকাবে কি করে? দেখুন, এটার মূল দায়িত্ব কিন্তু আমি মনে করি যে দুটো ভার্টিক্যাল যে বললাম, যে দুটো স্তম্ভের মধ্যে একটা কিন্তু ছিল অ্যাডমিনিস্ট্রেশন। সেইটা অন্য রাজ্যে, ধরুন অন্য রাজ্যের ক্ষেত্রে ধরুন বিজেপি শাসিত রাজ্যে, সেখানেও কিন্তু তাবড় নেতা আছেন, তাদেরকে ভয় পায় এ করে, কিন্তু সেখানেও আমি অন্তত হাফ ডজন আইএএস এর নাম বলতে পারবো এবং 6 জন আইপিএস এর নাম বলতে পারবো যে তারা শেষ পর্যন্ত মাথা নোয়াননি। এবং তারা যখন কোনো একটা সামাজিক অনুষ্ঠানে যান, কোনো একজন স্টার এলে এত ভিড় হয় না সেই আইপিএস কে দেখার জন্য অত মানুষ আসেন, তার কারণ তারা বিক্রি হয়ে যাননি। এই জায়গাটা আরেকটা বড় পতন আমাদের এখানে। এটা লিডস মি টু অ্যানাদার কোয়েশ্চেন, এটা না পরে আরেকটা যেটা হয়েছে ডিসকোর্সের জন্য রাখবো, সিপিএম, সেটা হচ্ছে ঠিক যেরকম ভাবে পশ্চিমবঙ্গের স্যাফরন পলিটিক্স, তার বেঙ্গলাইজেশন, হ্যাঁ
এখনো পর্যন্ত পারসেপশন ওয়াইজ ইট ইজ স্টিল ভিউড অ্যাজ এ পার্টি অফ আউটসাইডার্স। এক নম্বর, আমি বলছি না পারসেপশন অফন ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান রিয়ালিটি, হ্যাঁ, নাম্বার ওয়ান। সিগনিফাই। হ্যাঁ, সেকেন্ড যেটা আমি দেখেছি সেটা হচ্ছে বাঙালির হাতে যদি পুলিশ ব্যবস্থা এবং প্রশাসনে বাঙালিরা মার্জিনালাইজ হতে 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 এই যত পুলিশ অফিসারের আমি টেলিভিশনের সামনে কথা বলতে শুনি, 99% অফ দেম বোঝা যায় যে তারা বাংলাটা চাকরির খাতিরে বাধ্য হয়ে শিখেছে। আমার কথা হচ্ছে, ক্যান নন বেঙ্গলিজ হ্যাভ the kind of loyalty for the state or the same value system? একটা রথীন সেনগুপ্ত, কৃষ্ণমূর্তি কিন্তু এখানে থেকে গেছে, কৃষ্ণমূর্তি আর ফিরত যাননি, কিন্তু এস.এন. মেনন came from Kerala, but nobody could raise a finger. কিন্তু এখন এক একটা চিফ সেক্রেটারি ওই যদি বাড়িতে হামলা করা যায় মানে পার্থের চাইতে বেশি টাকা বেরোবে। সেটা আমি বলতে পারবো না। হ্যাঁ, বলতে পারবে, তুমি সামনাসামনি বলবে না। না, আমি বলতে পারবো না, কিন্তু যেটা এই বামফ্রন্টের থেকে তৃণমূলের যে পার্থক্য হয়েছে সেটা লেফটদের ওটা হাতির দাঁতের মতো ছিল, দেখানোর জন্য সেই ধুতি পাঞ্জাবি পরা এক হাতির যে সামনের গজদন্ত সেটা ছিল, আর চিবিয়ে খাওয়ার জন্য শাসনের লোক থাকতো। আর এখন যেটা হয়েছে হায়নার মতো হয়ে গেছে, চিবিয়ে খাওয়ার দাঁত আর দেখানোর দাঁত দুটো দাঁত এক হয়ে গেছে। এবং রাজনীতি এবং অ্যাডমিনিস্ট্রেশন, প্রশাসন, এই দুটোকে মানুষ কিন্তু এখনো চায়। কোনো পাড়াতে কেউ আইএস হয়েছে, আমরা বলি যে অমুক গ্রামে আইএস হয়েছে, সেই সম্মান কিন্তু এখনো আছে। আর খালি হয় না, এটাই যা দুঃখ, বাঙালি হয় না। বাঙালি না, সেটার ক্ষেত্রেও আমাদের প্যাটার্ন, ওই শিক্ষার ক্ষেত্রেও একটা প্যাটার্ন। যাই হোক, হ্যাঁ, আমরা মানে আমার খুবই ভালো লাগলো এই ডিসকোর্স চালানোর বেশি লোক পশ্চিমবঙ্গে নেই। যে সামান্য 2-4 জন আছেন তাদের মধ্যে জিষ্ণুকে আমি একজন অন্যতম বলে মনে করি, নট বিকজ হি রিপ্রেজেন্টস RSS, বাট বিকজ হি ইজ, ইন মাই ওপিনিয়ন, একটা মননশীল এবং সংবেদনশীল বঙ্গ সন্তান। আমার ওর সঙ্গে কথা বলতে খুব ভালো লাগে। আবার আশা করি ডাকলে নিশ্চয়ই তুমি আসবে। আজকের মতো এখানেই শাস্তির মেয়াদ শেষ করছি।